হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব প্রিভি কাউন্সিল নিয়ে। সো লেটস গেট স্টার্ট। প্রিভি কাউন্সিল বিচারিক সংস্থা ছাড়া আর কিছুই ছিল না, যা ব্রিটিশ উপনিবেশের বিভিন্ন আদালত থেকে আপিল শুনত। প্রিভি কাউন্সিল ভারতের স্বাধীনতার আগে বিচার প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমপি জৈন বলেছিলেন যে আমাদের বিচার ব্যবস্থা এবং সমস্ত ধরনের বিচারিক সংস্থা প্রিভি কাউন্সিলের ছত্রছায়ায় ছিল। ইংরেজিতে বলা যায়, দ্য প্রিভি কাউন্সিল ওয়াজ নাথিং বাট দ্য জুডিশিয়াল বডি হুইচ হার্ড আপিলস ফ্রম ভেরিয়াস কোর্টস অফ দ্য ব্রিটিশ কলোনিজ। দ্য প্রিভি কাউন্সিলস had played an important role in shaping the administrations of justice prior to India's independence. MP Jain said that almost all systems of our jurisdictions and all type of judicial institutions was within the umbrella of the Privy Council. The origin of the Privy Council বা প্রিভি কাউন্সিলের উৎপত্তি। প্রিভি কাউন্সিলের উৎপত্তি ইংল্যান্ডের নরম্যান আমল থেকে পাওয়া যায়। 11 শতকের শুরুতে নরম্যানরা তাদের নির্বাহী আইন প্রণয়নের পাশাপাশি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য ইংল্যান্ডে একটি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করে। নরম্যানদের একটি সর্বোচ্চ ফেডারেল কাউন্সিল ছিল, এটি কিউরি নামে পরিচিত ছিল এবং এটি ইংল্যান্ডে শাসন করার জন্য নরম্যানদের এজেন্সি হিসেবে কাজ করছিল। এর মাধ্যমে ইংল্যান্ডের সমগ্র প্রশাসন নিয়ন্ত্রিত হয়। ইংরেজিতে বলা যায়, দ্য অরিজিন অফ দ্য প্রিভি কাউন্সিল ক্যান বি ট্রেসড ব্যাক টু দ্য নরম্যান পিরিয়ড অফ ইংল্যান্ড। বিগিনিং ইন দ্য 11th century, the Normans established a central government in England to control their executive, legislative, as well as the judiciary. The Normans had a supreme federal council. It was known as the Curie, and it served as the agency of Normans to rule England. Through this, the entire administration of England was controlled. কিউরিকে দুই ভাগে ভাগ করা যেত। নাম্বার 1 কিউরি রেজিস এবং নাম্বার 2 ম্যাগনাম কনসিলিয়াম। তো এই কিউরি রেজিস যেটা, এটা বিচারিক কার্যাবলী নিয়ন্ত্রণ করতো বা জুডিশিয়াল ফাংশন নিয়ন্ত্রণ করতো, এবং ম্যাগনাম কনসিলিয়াম সেটা ছিল নির্বাহী বিষয় বা এক্সিকিউটিভ ম্যাটার্স নিয়ে কাজ করতো। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিউরি রেজিস। এই কিউরি রেজিস থেকেই পরবর্তীতে প্রিভি কাউন্সিলের উৎপত্তি ঘটে। তো কিউরি রেজিস ইংল্যান্ড এবং ইংরেজ সাম্রাজ্যের জন্য চূড়ান্ত আপিল আদালত হিসেবে কাজ করেছিল। ধীরে ধীরে দ্বিতীয় হেনরির শাসনামলে কিউরি রেজিস প্রিভি কাউন্সিলের আদালতে পরিণত হয়। প্রিভি কাউন্সিল 16 শতকের মাঝামাঝি সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে এটি রাজ্যের বিষয়ে রাজার উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করত, অর্থাৎ রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিত। The Curie Regis acted as the final appellate court from England and English Empire. Gradually, during the regime of Henry II, the Curie Regis became the core of Privy Council. The Privy Council was established during the middle of 16th century. It thus acted as the advisory body of the king with regard to the affairs of the state. Composition of Privy Council. Privy Council গঠন: নাম্বার 1 লর্ড প্রেসিডেন্ট, নাম্বার 2 লর্ড চ্যান্সেলর এবং আদার চ্যান্সেলর্স হোল্ডিং জুডিশিয়াল অফিসেস। আপিলস ফ্রম কোর্ট ইন ইন্ডিয়া টু প্রিভি কাউন্সিলস। তো এই আপিল করার জন্য কিছু সনদ ছিল, যেমন 1726 সালের সনদ ভারতের আদালত থেকে প্রিভি কাউন্সিলে আপিল করার অধিকার দিয়েছিল। এরপর 1753 সালের সনদ, যা মেয়র আদালতগুলোকে পুনর্গঠিত করেছিল। মেয়র আদালত থেকে প্রিভি কাউন্সিলের কাছে আপিলের উল্লিখিত বিধানগুলোকে পুনরায় নিশ্চিত করেছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773, যেটা 1774 সনদের 30 নম্বর ধারা সুপ্রিম কোর্টের রায় থেকে প্রিভি কাউন্সিলে আপিল করার অধিকার দিয়েছে। ইংরেজিতে বলা যায়, এ নাম্বারটা ছিল, দ্য চার্টার অফ 1726 গ্যাভ এ রাইট অফ আপিল ফ্রম দ্য কোর্টস অফ ইন্ডিয়া টু দ্য প্রিভি কাউন্সিল। নাম্বার 2 বি দ্য চার্টার অফ 1753 which recognized the mayor's courts reaffirmed the foregoing provisions of appeal from the mayor's court to the Privy Council. Regulation Act 1773 Section 30 of the Charter of 1774 gave a right of appeal to the Privy Council from the judgment of the Supreme Court. Appeals from the mayor courts. মেয়রের আদালত থেকে
আপিল গভর্নর জেনারেল কাউন্সিলের কাছে যেত যদি মামলার মূল্যবান 1000 প্যাগোডা পর্যন্ত হয়। তবে যদি 1000 বেশি হয়, প্যাগোডার বেশি হয়, তাহলে রাজার কাউন্সিল বা প্রিভি কাউন্সিলে আপিল করা যেত। ইংরেজিতে বলা যায় appeals from the mayor's courts lay in to the governor general councils if the value of cases is up to 1000 pagodas, and if the cases value exceeds 1000 pagodas, appeals lay to the king in council or privy council. Appeals from Supreme Court of Calcutta. দেওয়ানি মামলার মূল্য 1000 প্যাগোডার সীমা ছাড়িয়ে গেলে সুপ্রিম কোর্টের আপিল প্রিভি কাউন্সিলের কাছে করা যেত। ফৌজদারি মামলায় সুপ্রিম কোর্টের প্রিভি কাউন্সিলের কাছে আপিল করার অনুমতি বা প্রত্যাখ্যান করার ক্ষমতা ছিল। ইংরেজি বলা যায় ইন সিভিল কেসেস ইফ দ্য ভ্যালু অফ দ্য কেসেস এক্সিডস দ্য লিমিট অফ 1000 প্যাগোডাস দ্য সুপ্রিম কোর্ট আপিলস দ্য কিং ইন কাউন্সিল। কিন্তু ইন ক্রিমিনাল কেসের ক্ষেত্রে দ্য সুপ্রিম কোর্ট হ্যাড ডিসক্রেশনস টু অ্যালাউ অর রিফিউজ অ্যান আপিল টু দ্য প্রিভি কাউন্সিল। অর্থাৎ ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটাই শক্তি ছিল, সে চাইলেই আপিল করতে পারতো, না চাইলে আপিল করার সুযোগ ছিল না। আপিল টু প্রিভি কাউন্সিল ফ্রম সদর আদালত। 1781 সালের নিষ্পত্তি আইন এটিতে একটি রেকর্ড আদালত গঠন করে সদর দেওয়ানি আদালতের মর্যাদা বৃদ্ধি করে। অর্থাৎ এমনি সদর দেওয়ানি আদালত ছিল এবং এখানে যেমন আরেকটি রেকর্ড আদালত গঠন করা হয়, তখন এর মর্যাদা বৃদ্ধি পায়। এটি 5000 প্যাগোডার মান অতিক্রম করার বিষয়ে কিং ইন কাউন্সিলে আবেদন করতে পারত। অর্থাৎ যে মামলাগুলোর মূল্যবান 5000 প্যাগোডা বেশি, সেক্ষেত্রে এখানে আপিল করা যেত প্রিভি কাউন্সিলে বা কিং ইন কাউন্সিলে। ইংরেজিতে বলা যায় সেটেলমেন্ট অ্যাক্ট অফ 1781 এনহান্স দ্য স্ট্যাটাস অফ সদর দেওয়ানি আদালতস বাই কনস্টিটিউটিং ইট ইনটু এ কোর্ট অফ রেকর্ড। ইট কুড আপিল টু দ্য কিং ইন কাউন্সিল ইন ম্যাটার এক্সিডিং দ্য ভ্যালু অফ 5000 pagodas. Appeals from Sadar Adalat of Madras and Bombay. Sadar Dewan Adalat at Madras was established in 1802. It could lay its appeal to Sadar Dewan Adalat at Calcutta for cases of 4500 exceedings, but after 1818 its appeals could be taken to the Privy Council in cases of even within the value of 5000 euros. বাংলায় বলা যায় মাদ্রাজে সদর দেওয়ানি আদালত 1802 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 4500 ইউরোর বেশি মামলার জন্য কলকাতার সদর দেওয়ানি আদালতে আপিল করতে পারে। কিন্তু 1818 সালের পর 5000 ইউরোর মূল্যের মধ্যে এর আপিলগুলো প্রিভি কাউন্সিলে নেওয়া যেতে পারত। আপিল টু প্রিভি কাউন্সিল ফ্রম ইন্ডিয়ান হাই কোর্টস. An appeal could be made to the Privy Council in any case except criminal on from any final judgment on the decree of the High Courts if the value of the cases exceeds 10,000 rupees. In criminal cases, appeals could lay to the Privy Councils from any judgment made in the exercise of original jurisdictions. মামলার মূল্য 10,000 টাকার বেশি হলে হাইকোর্টের ডিক্রির উপরে যে কোনো চূড়ান্ত রায় থেকে ফৌজদারি ব্যতীত অন্য যে কোনো ক্ষেত্রে প্রিভি কাউন্সিলের কাছে আপিল করা যেতে পারে। ফৌজদারির ক্ষেত্রে আপিলের মূল এখতিয়ার অনুসরণ করা যে কোনো রায় থেকে প্রিভি কাউন্সিলের কাছে রাখা যেতে পারত। Special leave to appeals. It could grant special leave to appeals even where the High Court refused to grant necessary. এটা আপিল করার জন্য বিশেষ অনুমতি মঞ্জুর করতে পারে যেখানে উচ্চ আদালত প্রয়োজনীয় অনুমতি দিতে অস্বীকার করেছিল। অ্যাবলিশন অফ জুরিসডিকশনস অফ প্রিভি কাউন্সিলস। ভারতের স্বাধীনতার পর 1948 সালের ফেডারেল কোর্ট এনলার্জমেন্ট জুরিসডিকশনস অ্যাক্ট পাশ করে। এই আইনটি ফেডারেল আদালতের আপিলের এখতিয়ারকে প্রসারিত করেছে এবং হাইকোর্ট থেকে প্রিভি কাউন্সিলের সরাসরি আপিল দায়ের করার পূর্ণ ব্যবস্থাও বাতিল করেছে। অবশেষে 1949 সালে ভারত সরকার কর্তৃক প্রিভি কাউন্সিলের এখতিয়ার বিলুপ্ত আইন পাশ হয়। ইংরেজিতে বলা যায় আফটার ইন্ডিয়ানস ইন্ডিপেন্ডেন্স দ্য ফেডারেল কোর্টস এনলার্জমেন্ট জুরিসডিকশন অ্যাক্ট অফ 1948 ওয়াজ পাসড। The act extended the appellate jurisdictions of the federal court and also abolished the old systems of direct appeals from the High Court to the Privy Council. Finally, in 1949, the Privy Council's Jurisdictions Abolition Act was passed by the Indian government. Appraisal বা মূল্যায়ন
নাম্বার 1, প্রিভি কাউন্সিল একটি অনন্য বিচারিক প্রতিষ্ঠান ছিল। এটি ভারতের আইনি ব্যবস্থাকে সংগঠিত করতে অবদান রাখে। The Privy Council had been a unique judicial institute. It contributed to organizing the legal systems of India. যে সময় এটি ভারতের জন্য কাজ শুরু করে সেখানে একটি বিশাল এবং সবচেয়ে অনিশ্চিত আইনি ব্যবস্থা বিদ্যমান ছিল। At the time when it began to work for India, there existed a vast and most uncertain legal system. নাম্বার 3, প্রিভি কাউন্সিল তার এখতিয়ার প্রয়োগ করে একটি স্থানীয় ব্যবস্থা প্রদান করে যা স্থানভেদে ভিন্ন। By exercising its jurisdiction, the Privy Councils gave a local systems that differs from place to place. পার্থক্যটি ধর্মের উপর ভিত্তি করে বিদ্যমান ছিল, যার জন্য আলাদা করা হয়েছে হিন্দু ও মুসলিম। The difference also existed based on religion as separate for Hindu and Muslim. যদিও বিদেশিদের জন্য সিদ্ধান্তের বেশ কিছু ফাঁকফোকর ছিল, তবে এখনও এটি ন্যায্য বিচার প্রদানে অবদান রেখেছে। Although there were several loopholes in the decision due to the foreign character of the Privy Council, still it contributed to providing fair justice. Drawbacks of the Privy Councils, এটার যে ভুল দিকগুলো ছিল, ত্রুটিগুলো ছিল। নাম্বার 1, দীর্ঘকাল ধরে এটি শুধুমাত্র ইংরেজদের দ্বারা ছিল আর কি, ইংরেজ দ্বারা পরিচালিত করেছিল ভারতীয় আইন না জেনে। For a long it was staffed by Englishmen only, not knowing Indians law. নাম্বার 2, প্রিভি কাউন্সিলের অবস্থান ইংল্যান্ডে ভারত থেকে অনেক দূরে ছিল, ফলে ভারতের সাধারণ মানুষ এটিকে অসুবিধাজনক মনে করত। The location of the Privy Council was in England, far away from the common man in India, making it disadvantageous. নাম্বার 3, বিদেশি বিচারিক প্রতিষ্ঠানের এখতিয়ারের বশ্যতা অর্থাৎ প্রিভি কাউন্সিলকে দাসত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। The subjections to the jurisdictions of the foreign judicial institutions. For example, the Privy Council was considered a symbol of slavery. এই সবই ভারতের দারিদ্র্য মানুষকে ন্যায় বিচারের জন্য কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। All the poor men in India in difficult situation for seeking justice. সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।